কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। পরাধীনতার গ্লানি বারবার বিপন্ন করেছে ভারতীয়দের। ব্রিটিশ শাসন, শোষণ আর পীড়নে বিধ্বস্ত হয়েছে ভারতীয় জনজীবন। তাদের বুট আর বুলেটে ক্ষতবিক্ষত হয়েছে ভারতাত্মা। পাশবিক পীড়ন আর ঘৃণ্য শাসনের নজির তৈরি করেছে সাম্রাজ্যবাদী ইংরেজ, কিন্তু তারা স্তব্ধ করে দিতে পারেনি ভারতবাসীদের প্রতিবাদী কণ্ঠ। মুক্তির মন্দির ও সোপানতলে দাঁড়িয়ে কত দুঃসাহসী তরুণ প্রাণ দিয়েছে দেশ জননীর বেদিমূলে। তারা আত্মহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন বীর বিক্রমে। রক্তাক্ত বিক্ষত শরীরেও আর্তকণ্ঠে ঘোষণা করেছে, এ মাটি আমার মাটি, মাটির দখল ছাড়ব না। শাসক তুমি যতই মারো, তোমার কাছে হারব না। গুলি চলেছে আবার, ঝাঁঝরা হয়েছে তাদের শরীর। আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী শান্তিকামী নেতারা পথে নামলেন, উচ্চারণ করলেন তাদের নরম পন্থার বাণী। কিন্তু ভারতের ভাগ্য ললাটে পরাধীনতার গ্লানি আরও প্রকটিত হল। এদিকে হিংস্র ইংরেজ পাখি মারার মতো মানুষ মারতে থাকে। মোড়ো ম্লান মুখ ভারতীয়রা অপেক্ষা করতে থাকে কখন এক দেবতা বা অপদেবতা এই সংকট থেকে মুক্তি দেবেন। বাঙালির অপবাদ আছে, বাঙালি কাঁদুনে জাত। সেই বক্ষবিদারী ক্রন্দন যখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত, ঠিক তখনই হঠাৎ আলোর ঝলকানির মতো এক তরুণের আবির্ভাব। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হতভাগ্য ভারতবাসীর বুকে প্রাণ সঞ্চারিত হল। তিনি আমাদের প্রাণের সুভাষ, প্রিয় নেতাজি, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির জন্ম ওড়িশার কটকে। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি বেলা 12:10 তিনি এই ধরাধামে ভূমিষ্ঠ হয়েছিলেন। রত্নগর্ভা মা প্রভাবতী দেবী ও পিতা জানকীনাথ বসুর 14 সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম। জানকীনাথ তখনকার প্রথিতযশা আইনজীবী। তার পৈতৃক নিবাস ছিল 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে। কটক শহরে নেতাজির পাঠ্য জীবনের সূচনা। কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলের ছাত্র সুভাষ প্রবেশিকা পরীক্ষায় 2য় স্থান লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কিন্তু এখানে ভারতীয়দের প্রতি ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখাবার কারণে কলেজ থেকে তিনি বহিষ্কৃত হন। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীর অনার্স পেয়ে বিএ পরীক্ষায় কৃতকার্য হন। কিন্তু পিতার ইচ্ছে ছিল সুভাষ সিভিল ইঞ্জিনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হন। পিতার ইচ্ছে মতো তিনি বিলেতে পাড়ি দিলেন। সেখানে যখন তিনি সিভিল সার্ভিস পড়ছেন, তখনই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে ট্রাইবস ডিগ্রি পেয়ে অসামান্য ধীশক্তির পরিচয় রাখেন। এরপর 1920 সালে সাফল্যের সঙ্গে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান পেয়ে কৃতকার্য হন। বঙ্গমাতার এই অগ্নিশিশু বিদেশে থাকাকালীন তাঁর দেশানুরাগী হৃদয়ে ঘটে দেশাত্মবোধের জাগরণ। যৌবনের প্রাণ প্রাচুর্যে ভরপুর এই অরুণ প্রাতের তরুণ শক্তি অসামান্য বাগ্মিতায় ইংল্যান্ডের বুকেই বক্তৃতার মাধ্যমে ভারতীয়দের প্রতি সমর্থন আদায় করতে থাকেন। সমর্থন জানান ভারতের স্বাধীনতা আন্দোলনকে। এমনকি সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে ভারতে ফিরে আসেন। ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরেই ইস্তফা দেন অকুতভয়ী বঙ্গসন্তান। শৈশবেই বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত নেতাজি মনে প্রাণে অনুভব করতেন, মনে করো তোমার জন্ম
মায়ের জন্য বলি প্রদত্ত। ভারতে প্রত্যাবর্তনের পরেই শুরু হয় তাঁর দেশ সেবার ব্রত। তারুণ্যের দীপ্তি, চরিত্রের দৃঢ়তা আর নেতৃত্বদানের বিস্ময়কর ক্ষমতার অভিভূত করল সকলকে। তিনি স্থান পেলেন আপামর মানুষের হৃদয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে টেনে নেন আপন বাহু পাশে। সুভাষচন্দ্র মনে প্রাণে গ্রহণ করলেন তাঁর শিষ্যত্ব। দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীও তাকে খুব স্নেহ করতেন। সুভাষ তাকে মা বলে ডাকতেন। তিনি যখন কলেজের ছাত্র তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং করে যুদ্ধবিদ্যায় প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন। সে শিক্ষা তার রাজনৈতিক জীবনে যথেষ্ট সহায়ক হয়েছিল। সুভাষচন্দ্র গড়েন এক শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী। দেশবন্ধুর নির্দেশে তিনি জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। সেই সঙ্গে তিনি পেলেন কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ। সেই সময় ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার আগমন উপলক্ষে তিনি হরতাল ও বিক্ষোভের আহ্বান জানান। ফলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি কারারুদ্ধ হন। একবার দুবার নয়, বহুবার। তার জনপ্রিয়তা ও নেতৃত্বদানের বিস্ময়কর ক্ষমতা দেখে ভীত ও সন্ত্রস্ত হয় ইংরেজ সরকার। কারামুক্তির পর তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র কলকাতার পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। এরপর তিনি 1930 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র পদে আসীন হন। 1937 সালে নেতাজি তার সেক্রেটারি তথা অস্ট্রেলিয়ান যুবতী এমিলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 1942 খ্রিস্টাব্দের 29 নভেম্বর তাদের একমাত্র কন্যা অনিতা বসুর জন্ম হয়, যিনি বর্তমানে জার্মানিতে থাকেন। দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার সমর্থক। নেতাজিও ছিলেন একই মত ও পথের পথিক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে স্বাধীনতা পাওয়া যাবে না তা তিনি বিলক্ষণ অনুভব করেছিলেন। তাই আপোষপন্থী অহিংসার পূজারী গান্ধীজির সঙ্গে তাঁর মতাদর্শগত পার্থক্য তৈরি হয়। 1938 ও 1939 খ্রিস্টাব্দে নেতাজি হরিপুরা ও ত্রিপুরীতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কৃত করেন। ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজির স্নেহধন্য পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। গান্ধীজির বিরোধিতা সত্ত্বেও সুভাষকে সভাপতি নির্বাচন তার অসাধারণ জনপ্রিয়তারই প্রমাণ দেয়। তিনি ছিলেন চরমপন্থীদের অগ্রনায়ক। তার সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে তিনি অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করে 1939 খ্রিস্টাব্দের 3রা মে ফরওয়ার্ড ব্লক বলে একটি নতুন সংগঠন তৈরি করেন। সমগ্র জাতিকে স্বাধীনতা অর্জনের পথে নতুনভাবে দীক্ষিত করতে চাইলেন। ইতিমধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানির প্রবল পরাক্রমে ব্রিটিশরা তখন দিশেহারা। নেতাজি এই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে অনুমান করে ইংরেজরা 1940 সালের 4 জুলাই সুভাষকে কলকাতায় গৃহবন্দী করে। কিন্তু নেতাজি ছিলেন স্বাধীনতার অনির্বাণ শিখা। তিনি ছিলেন অপ্রতিরোধ্য, দুর্দমনীয়। তাই দুর্ধর্ষ ইংরেজকে পরাস্ত করতে গেলে এটাই ছিল মোক্ষম সময়। কিন্তু কোথায় সেই শক্তি, কোথায় অস্ত্রবল? তাই সকলের চোখকে ফাঁকি দিয়ে কাবুলি হওয়ার ছদ্মবেশে 1941 সালের 17 জানুয়ারি দেশ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। ভারত থেকে পৌঁছান আফগানিস্তানের কাবুলে। তার ভারত ত্যাগ ও অজ্ঞাতবাস যেন এক রোমাঞ্চকর ঔপন্যাসিক কাহিনী। এ যেন জীবনের এক বর্ণময় অধ্যায়। কাবুল থেকে তিনি রাশিয়ার মস্কো হয়ে পৌঁছে যান জার্মানির বার্লিনে। জার্মানি ও ইতালিতে
চলতে থাকে শক্তি সংগ্রহের প্রচেষ্টা। জার্মান চ্যান্সেলর হিটলারের সমর্থন আদায় করেন। এরপর জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর অনুরোধে 1943 খ্রিস্টাব্দে সাবমেরিন এবং ডুবোজাহাজে করে তিনি জার্মান থেকে জাপানে আসেন। সেখানে প্রবাসী ভারতীয় এবং জাপানে হাতে বন্দী ভারতীয়দের নিয়ে গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী। সুভাষচন্দ্র হন সেই বাহিনীর সর্বাধিনায়ক নেতাজি। রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস এক সময় তাকে বলেছিলেন, যাও বীর, যুদ্ধ করো। নেতাজির মর্মে প্রবেশ করে সেই বাণী। গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন তিনি। যোগদান করলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে। ব্রিটিশ সিংহের বিরুদ্ধে অস্ত্র ধরে আজাদ হিন্দ বাহিনী। ব্রহ্ম রণাঙ্গনে ডিঙিয়ে অসম, কোহিমা, মণিপুরে ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন আজাদ হিন্দ বাহিনী। তিনি ডাক দিলেন, দিল্লি চলো। বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই অমোঘ বাণী সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। বাহিনীকে নির্দেশ দিলেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। দেশের মুক্তি সংগ্রামে কেবল পুরুষ নয়, নারীদের অংশগ্রহণও যে সমান জরুরি তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই তিনি গড়ে তুললেন ঝাঁসির রানী ব্রিগেড, যে বাহিনীর নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচন করেন সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ডাক্তার লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সায়গলকে। এটাই ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী। নেতাজির ডাকে প্রায় ১৫০০ জন নারী এই বাহিনীতে যোগদান করেন। সিঙ্গাপুর, ব্যাংকক, রেঙ্গুন, বার্মার জঙ্গলে এই বাহিনীর প্রশিক্ষণ চলত। নেতাজি ছিলেন সেই বাহিনীর প্রধান নেতা এবং এই বাহিনীর হাতে তিনি তুলে দিয়েছিলেন রাইফেল, বন্দুক, পিস্তল, টিম গান, গ্রেনেড প্রভৃতির মতো যুদ্ধাস্ত্র। কদম কদম বাড়ায়ে যা কিংবা তিরঙ্গা ঝান্ডা উঁচা রহে প্রভৃতি গান ও স্লোগানে আকাশ বাতাস মুখরিত হতো বিপ্লবীদের অগ্নিকণ্ঠে। 1944 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে তাদের স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করলেন। কিন্তু জাপানের আত্মসমর্পণ ও অসহযোগিতায় আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাদের অসম্ভব আত্মত্যাগ স্বাধীনতার পথকে সুগম করে তোলে। এই সময় সুভাষচন্দ্র নতুন সাহায্যের আশায় জাপানের তাইহোকু বিমানবন্দর থেকে বিমানে মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এটিই ছিল তার শেষ যাত্রা। তিনি আর ফেরেননি। অনেকের মতে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন। যদিও এই তথ্য কতটা যুক্তিসঙ্গত আজও তা আমাদের কাছে রহস্যাচ্ছন্ন। কারুর মতে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার, কারুর মতে তাকে মেরে ফেলা হয়। কেউ বলেন তিনি সাইবেরিয়ার জেলে বন্দী ছিলেন, কেউ বলেন তিনিই ছিলেন ছদ্মবেশী গুমনামি বাবা। অনেকের বিশ্বাস জাপানের রেনকোজি মন্দিরে তাঁর চিতাভস্য আজও সংরক্ষিত আছে, কিন্তু কোনো তথ্যই যুক্তিসঙ্গত নয়। তাকে ঘিরে কত কমিশন, কত অনুসন্ধান, কিন্তু তিনি থেকে গেছেন তিমিরেই, নিরুদ্দেশের পথিক হয়ে আমাদের স্মৃতিপটে অক্ষয় হয়ে থেকে গেছেন। সর্বাধিনায়ক আজ কোথায়, এই প্রশ্ন আজ অমূলক, কিন্তু তিনি আপামর ভারতবাসীর হৃদয়ে মৃত্যুঞ্জয়ী বীর অমর নেতাজি। তার আপোষহীন সংগ্রাম, মহান আত্মত্যাগের ফল কাঙ্ক্ষিত স্বাধীনতা, যা ছিল তার ধ্যান, জ্ঞান, স্বপ্ন। আজকের এই বিশেষ দিনে ফুলে মালার বহর হয়তো তার প্রতিকৃতিকেও ছাপিয়ে যাবে, কিন্তু একটা প্রশ্ন বারবার আমাদের হৃদয়ে উদ্বেলিত করে, আমরা কি তার স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে পেরেছি? তাই বহু আশা ও স্বপ্নভঙ্গের ব্যথা বুকে নিয়ে নেতাজির অভাব বেদনায় কাতর
আমাদের অন্তর আজও বলে ওঠে, তোমার আসন শূন্য আজি হে, হে বীর পূর্ণ করো। এই মহান নেতার 128তম জন্মদিবসে বাংলা ও বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।